মিনার শরীর দিন দিন খুবই খারাপের দিকে যাচ্ছে। মিনা ঠাকুমা ছাড়া আপন বলতে আর কেউ নেই। উঠে এলি কেন রে? শরীরটা তো মোটেও ভালো নয়, শুয়ে থাকবে। আমি দেখি কোনো খাবারের জোগাড় করা যায় কিনা। এত শুয়ে থেকে পায়ে যে বড্ড ব্যথা করছে গো ঠাকুমা। কাশতে কাশতে আর শুয়ে থাকতে আর পারছি না গো। মনে হচ্ছে কাশির সাথে পেটের ভেতরে সব বেরিয়ে যাবে। ও কিচ্ছু হবে না, দুবেলা তুলসী পাতার রস করে দিচ্ছি, গাঁদাল পাতার ঝোল দিয়ে ভাত খাওয়াচ্ছি। দেখিস কাশি দুদিনেই সেরে যাবে। দুদিন যে আর ফুরলো না গো ঠাকুমা। আজ আজ 15 দিন হলো। আমি উঠে দাঁড়ানোর শক্তিও হারাচ্ছি কাশির শূন্যে। আর হাত পায়ে সে কি ব্যথা। এ কি বলিস রে? এরই মধ্যে 15 দিন হয়ে গেল। আসলে বুড়ি হয়েছি তো, এত কিছু মনে থাকে না রে। তুমি এখানে বসে অত কি ভাবছো বলো তো ঠাকুমা? তোমার কি হয়েছে? ভাবছি জীবনে একে একে কতজনকে হারালাম জানিস। জন্মের 2 বছরের মাথায় আমার মা চলে গেলেন। 7 বছরে বাবাকেও হারালাম। প্রতিবেশী এক খুড়িমা তোর দাদুর সাথে বিয়ে দিয়ে আমায় এখানে পাঠালেন। বিয়ের 5 বছর পর তোর দাদু যে চলে গেল। তোর বাবাকে আগড়ে বাঁচতে শুরু করলাম, তাকে বড় করে বিয়েও দিলাম। একে একে ছেলে আর বৌমাও চলে গেল, শুধুই আমারই আর ডাক এলো না। অমন কথা কেন বলছো ঠাকুমা? তুমি না থাকলে আমি আমি কার কাছে থাকবো? তুমি সত্যি সব হারিয়েছো, কিছুই কি পাওনি? পাবো না কেন রে? এই যে তোকে পেয়েছি, তুই তো আমার প্রদীপের সলতে। তুই ঘরে যা, আমি দেখছি কি করা যায়। মিনাকে রেখে ঠাকুমা বাইরে এলো। এদিক ওদিক সে হাঁটতে শুরু করলো। এমন সময় দেখা হলো কবিরাজের সাথে। আরে জেঠিমা, আপনি এদিক ওদিক কি খুঁজছেন? কিছু কি হারিয়ে গিয়েছে? এখানে কটা তুলসী পাতার গাছ ছিল, ওগুলো খুঁজে পাচ্ছি না যে। গাঁদাল পাতার লতাগুলো চোখে পড়ছে না। এইগুলো গেল কোথায় সব? এখানেই তো আছে জেঠিমা, কিন্তু সে ডালে কোনো পাতা নেই। তাই ঠাঠা রোদে এসব দিয়ে কি করবে তুমি? মিনার আজ 15 দিন কাশি শুরু হয়েছে। এ আর ভালোই তো হচ্ছে না। তুলসী পাতা না পেলে ওর কাশি সারাবো কেমন করে? এতদিন ধরে কাশি, এ তো মোটে ভালো কথা নয়। চলুন জেঠিমা, ওকে একটিবার বরং দেখে আসি। আমাকে জানাননি কেন? জানলে তো আগে এসে দেখে যেতে পারতাম। কি করে জানবো বাবা? আমার তো দুবেলা খাবারই জোটে না। তোমাকে ডেকে যে 2 পয়সা না দিলে মান থাকে না। পয়সা নেই বলে ওইটুকু মেয়ে বিনা চিকিৎসায় মরে যাবে? চলুন দেখি কি হয়েছে। ঠাকুমা কবিরাজকে নিয়ে বাড়িতে এলো। মিনা তখনও দাওয়ায় বসে কাশছিল। কবিরাজ কাকা, আপনি? আমি ঠিক আছি কাকা। আমার আমার কোনো বুদ্ধি লাগবে না। ঠাকুমা যে কি করে না। কথা বলো না, আগে দেখতে দাও মিনা। কাশি কি শুকনো না কপ ওঠে? বুকে জ্বালা পোড়া করে? শুকনো কাশি, তবে মাঝে মাঝে মনে হয় বুকটা ছিঁড়ে যায়। আর হাত পায়েও খুব ব্যথা। উঠে দাঁড়ানোর কোনো শক্তি নেই। এই পথ্যিটা খাওয়ার পরে রোজ রাতে খাবে, তাহলেই সব সেরে যাবে। তোমাকে কত পয়সা দিতে হবে বাবা? আমি তো এখন সব দিতে পারবো না, তবে একটু একটু করে শোধ করে দেব। মানছি কবিরাজি আমার কাজ, এই কাজ দিয়ে আমার পেট চলে। তাই বলে কি আমি মানুষ নই? জেঠিমা, আমাকে যদি পয়সা দিতে চাও, তবে ছোটবেলায় তোমার ঘরে কতদিন ভাত খেয়েছি, তোমার আমের আচার চুরি করেছি, সেসব আমি কেমন করে শোধ করব গো?
তবুও তোমায় কিছু যে নিতেই হবে বাবা। যদি দিতেই চান তবে আপনার তৈরি একটু আচার দিন না, খেতে খেতে বাড়ি চলে যাই। আর যদি পারেন মিনাকে মাছ খাওয়াবেন সাধ্য মতো। শরীরে আমিষের বড্ড অভাব, মাছ খেলে দ্রুত সুস্থ হয়ে যাবে। মাছ? ওষুধ খেয়ে মিনার কাশি কমছিল না, সে খুব কষ্ট পাচ্ছিল। কোনো উপায় না পেয়ে একটি পাত্র নিয়ে আর ছিপ নিয়ে ঠাকুমা রাতে বের হয়ে গেল। চাঁদনি রাত, তাই দিনের বেলার মতো সবকিছু চকচক করছিল। মিনা ছাড়া যে আমার কেউ নেই, ওকে আমি কিছুতেই মরতে দেব না। জীবনে সৎ থেকে আমি অনেক কিছু হারিয়েছি, আমি আর হারাতে চাই না। আজ আমি মাছ চুরি করব, চুরি করা মাছ দিয়ে আমি মিনাকে সারিয়ে তুলব। ঠাকুমা পুকুরে ছিপ ফেলে অপেক্ষা করতে শুরু করলো। এতক্ষণ হয়ে গেল, একটা মাছও যে ছিপে উঠলো না। মাছেরা কি রাতে মানুষের মতো ঘুমিয়ে পড়লো নাকি? কিন্তু মাছ টোপ না গিললে আমি মাছ পাবো কোথায়? আরে বাহ, মাছ টোপ গিলেছে। এত ভালো চার তৈরি করে নিয়েছি, মাছ না খেয়ে আর যাবে কোথায়? আরে বাপরে, এত বড় মাছ! এত বড় মাছ তো আমাদের ঘরে কোনো দিনও রান্না হয়নি। পাপ নিও না বিধাতা, তুমি তো সবই জানো। ওদিকে ঠাকুমাকে দেখতে না পেয়ে একটি প্রদীপ জ্বালিয়ে মিনা বারান্দায় এসে বসলো। এত রাতে ঠাকুমা গেল কোথায়? দিনের বেলায় পথ চলতে কষ্ট হয়, আর এই গভীর রাতে কবিও তো মনে হয় সাথে নেয়নি। কোথায় খুঁজবো আমি? তখন মুখ ভরা হাসি নিয়ে ঠাকুমা এলো। এসেই বটি নিয়ে বারান্দায় এলো। কুপির আলোয় সে মাছ কাটতে শুরু করলো, মুখে তার চওড়া হাসি। তুমি কোথায় গিয়েছিলে ঠাকুমা? আর এত বড় মাছ তুমি কোথায় পেলে? এই যে বেজায় দাম, এই মাছের দাম যে আমাদের ভিটের চেয়েও বেশি। তোকে অত কিছু ভাবতে হবে না তো, তবে জানবি যা আছে সবই বিধাতার। কি যে হেয়ালি করো না, এই মাছ দিয়ে তুমি কি করবে ঠাকুমা? শোনো মেয়ের কথা, মাছ দিয়ে লোকে কি করে শুনি? রেঁধে বেড়ে খায়, আর তোকেও খেতে হবে। ঠাকুমা, শুনেছি মাছের মুড়োর শাল খেতে ভারী মজা, রাঁধবে গো ঠাকুমা? কেন রাঁধবো না? তোর বাবাও মাছের মুড়োর শাল খেতে খুব ভালোবাসতো। আজ ল্যাসা দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল করে ভর্তা করব, দেখবি কেমন স্বাদ। বাকি মাছগুলো ভেজে রাখবো, দুবেলা মাছ ভাজা আর ভাত খাবি, আর তখন শরীরে বল পাবি। এভাবে কয়েকদিন কাটার পর মিনা কিছুটা সুস্থ হলো। কিরে, আজ তোর শরীরটা কেমন? অনেকটা ভালো, কিন্তু পুরোটা নয়। মনে হচ্ছে কাশি কিছুটা কমেছে, আর হাত পায়ে আগের মতো ব্যথা নেই গো ঠাকুমা। তা থালায় যেমন ভাত দিয়েছি তেমনি তো পড়ে আছে। কিরে, ভাত খাসনি কেন? গরম ভাতে লঙ্কা পোড়া তো তোর প্রিয় খাবার, তবে খেলি না কেন? আজ এক টুকরো মাছ নেই ঠাকুমা। মাছ দিয়ে ভাত খেয়ে জিভ কেমন লোভী হয়ে গেছে। ইস, কবে যে একটু কাজ করে কোটা চুনো মাছ কিনতে পারবো। আজকের মতো খা, রাতে আবার মাছ নিয়ে আসবো। রাতে আনবে কেন গো ঠাকুমা? দিনে কেন নয়? সব কাজ দিনে হয় না, আর কিছু কাজ রাতেই ভালো। ভাতগুলো তবে থাক, আমি রাতেই মাছ দিয়ে ভাত খাবো। সেদিন রাতের বেলা ঠাকুমা আবার ছিপ ফেললো। পাপ নিও না বিধাতা, মেয়েটা সে বড্ড দুর্বল। পুরোপুরি সেরে উঠলে আর কখনো আসবো না। ছিপে উঠলো মস্ত এক কাতলা। মাছ তুলতে গিয়ে পানির শব্দে সেখানে এলো মহাজন। কে কে ছিপ ফেলেছে? আরে বুড়িমা, তুমি? ছি ছি, এই বয়সে তুমি মাছ চুরি করতে এসেছ? না মানে মহাজন, আসলে একে মাছ চুরি করছো, আবার বড় বড় কথা বলছো। চলো, তোমাকে নিয়ে গ্রাম প্রধানের বাড়িতে যাব। সে আমাকে যেখানে ইচ্ছে নিয়ে যাও বাবা, আমাকে শুধু মাছটা দাও। তোমার তো অনেক মাছ আছে বাবা। অনেক আছে বলে কি বিলাতে হবে নাকি? একেই চুরি করছো, তার উপরে আবার কথা বলছো। চলো আমার সাথে।
পুকুর পারে কিসের এত চিৎকার? মহাজন সাহেব, কি হয়েছে? এই দেখো না, বুড়িমা আমার পুকুরে ছিপ ফেলে মাছ চুরি করছে। আমি হাতে নাতে ধরেছি, গ্রাম প্রধানের কাছে নিয়ে যাচ্ছি। বুড়িমার বিচার হবে। একটু দাঁড়ান মহাজন, বিচার যদি করতেই হয় তবে ন্যায্য বিচার করতে হবে। প্রথমে বিচার করতে হবে আমার, কারণ জেঠিমার নাতনি মিনা অসুস্থ, ওকে মাছ খাওয়াতে আমি বলেছিলাম। তারপর বিচার হবে আপনার। আমার বিচার? কিন্তু কেন? আমি কি করেছি? আমি তো কিচ্ছু করিনি। ও কবিরাজ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি গো? কি সব আবল তাবল বলছো গো তুমি? ঠিকই বলছি, আপনার এত মাছের পুকুর, এত এত মাছ, অথচ অসহায় পরিবারে জেঠিমাদের মাছ তো দূরের কথা, দুবেলা খাবারও জোটে না। ভাগ করে খাওয়ার আনন্দ আমরা ভুলতে বসেছি। রোজ দুটো মাছ খেতে দিলে কি আপনার পুকুরের মাছ কম পড়তো? সে না হয় বুঝলাম, কিন্তু প্রধানের বিচার কেন হবে? বারে, তার শাসনে তারই গ্রামের এক অসহায় পরিবার দিনের পর দিন কষ্ট করছে, এটা তো তারও দায়। তার তো উচিত এ মানুষটিকে সাহায্য করা। তুমি ঠিকই বলেছ কবিরাজ, আমরা সব সময় আমার আমার বলে চিৎকার করি, কিন্তু আশেপাশের মানুষগুলোর কোনো খেয়াল রাখি না। বুড়িমা, তোমার আর কোনো কাজ করতে হবে না। আমি রোজ দুটো মাছ তোমার বাড়ি পাঠিয়ে দেব। একটা বাজারে বিক্রি করো, আর একটা তোমরা খেও। এটা নিয়ে যাও। না রে বাবা, এইসব আর বলো না, আমি চলি এখন। বাড়ি ফিরে ঠাকুমা যত্ন করে মাছটি কেটে রান্না করলো। আমার দুটো মাছের টুকরা দাও না ঠাকুমা, মজা করে খাই। আহ, কি ভালো গন্ধ সেরেছে। নে নে, খেয়ে দেখ, একদম টাটকা মাছ। কাল থেকে আমরা মন ভরে মাছ খাবো। মহাজনের দেওয়া মাছ একটা বিক্রি করব, আর একটা খাবো। না না ঠাকুমা, রোজ রোজ কারো দান নিতে নেই। আমাদের সাহায্য করতে চান ভালো কথা, কিন্তু আমাদের নিজেদেরও ভালো থাকার জন্য লড়াই করতে হবে। তোর কোনো কথাই যে বুঝতে পারছি না, কি যে বলিস তুই? আমি আরেকটু সুস্থ হলে মহাজনের থেকে মাছ কিনবো, আর গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করব। তাকে মাছের দাম দিয়ে লাভের যে টাকাটা থাকবে, তাতে আমাদের বেশ চলে যাবে। বেশ, তাই হবে। তবে তুই এবার সুস্থ হয়ে ওঠ। কয়েকদিন পর। আরে মিনামা, তোর বিক্রি কেমন চলছে? আপনার পুকুরের টাটকা মাছ গ্রামের লোকেরা বেশ পছন্দ করেছে মহাজন কাকা। সব মাছ বিক্রি হয়ে গেছে। এই নিন আজকের মাছের দাম। সব বিক্রি হলে তোরা কি খাবি? একদিন মাছ খেলে কিচ্ছু হবে না, তাছাড়া চাল আর আনাজও কিনতে হবে কাকা। আমি চলি। যাবি কি রে? এই নে, এই পাকা বোয়াল মাছটা নিয়ে যা। তোর ঠাকুমাকে দিয়ে আমার কথা বলিস কেমন? কিন্তু এত বড় মাছ? সেসব তোকে ভাবতে হবে না, যা যা। মাছ নিয়ে মিনা হাসি মুখে বাড়ির দিকে রওনা দিল। লেখার তিনকুলে কেউ ছিল না। একটি কুড়ে ঘরে থাকতো সে, আর তার ছিল একটি মাত্র গরু। সেই গরুর দুধ বিক্রি করে কোন রকমের লেখার দিন কাটতো। কিরে, আজ মনে হচ্ছে একটু বেশি দুধ দিয়েছিস। তুই খুব ভালো রে সরলা। তুই না থাকলে আমায় সে না খেয়ে দিন কাটাতে হতো। কথা বলার মতো কেউ থাকতো না আমার। আহ, কাঁদছিস কেন? তুই একটু দাঁড়া, আমি তোকে কষে ঘাস খেতে দিচ্ছি। আজ তুই বেশি দুধ দিয়েছিস, তাই আজ তোকে বেশি খাবার দেব। লেখা বেশ কিছু ঘাস এনে তার গরু সরলাকে খেতে দিল। সরলার চোখ দিয়ে তখনও পানি পড়ছিল। কাঁদিস না তো সরলা, আমি হয়তো তোকে ভালো খাবার দিতে পারি না, কিন্তু না খাইয়ে তো আর রাখি না। তুই এগুলো খেয়ে নে। আমি গ্রামে ঘুরে ঘুরে
দুধগুলো বিক্রি করে আসি। লেখা দুধের বালতি নিয়ে গ্রামে বের হলো। লেখা গিয়ে একটি বড় বাড়ির দরজায় কড়া নাড়লো। দরজা খুললো এক খিটখিটে লোক। কিরে লেখা, সকালের চা কি আমি দুপুরে খেয়ে তারপর দোকানে যাব? সকাল সকাল আসতে পারিস না? কি আর করব বলুন, একা মানুষ, সব সামলে আসতে সময় লাগে। তারপর এতটা পথ ভারী বালতি হাতে আনতে হয়। তোর কাজের ফিরিস্তি শোনার আমার সময় নেই। দে তাড়াতাড়ি দুধ দিয়ে বিদায় হ। যদি কিছু টাকা দিতেন। আসলে সরলা, মানে আমার গরুর শরীরটা ভালো যাচ্ছে না। এক এক করে 20 কেজি দুধের টাকা পাওনা হয়ে গেছে। মাত্র তো 20 কেজি হয়েছে, 1 মণ তো হয়নি। এই গায়ের কেউ বলতে পারবে না মোহনলাল রায় কারো 2 টাকা মেরে খেয়েছে। তোর টাকাও হারিয়ে যাবে না, কদিন পর নিস। এখন যা। কাকি, ও রোহিণী কাকি, দুধ এনেছি গো। আরে বাহ লেখা, আজ আমার অনেক দুধ লাগবে। আমার ভাই আর তার বউ বাচ্চা আসবে, পায়েস করব, দই পাতবো। এখানে 4 কেজির মতো আছে, হবে তোমার? হ্যাঁ হ্যাঁ, ওতেই হবে। তা কত দেব রে? তোমার যা ভালো মনে হয়। তুই একটু এখানে দাঁড়া লেখামা, আমি তোর জন্য টাকা আনছি আর দুধগুলো রেখে আসছি। তোর মুখটা অমন শুকনো কেন রে? মোহনলাল তোকে এখনো টাকা দেয়নি? না গো কাকি, সরলার শরীরটা ভালো যাচ্ছে না, কি যে করি। এত ধনী লোক হলে কি হবে? লোকটা যেমন খিটখিটে তেমনি ধাপ্পাবাজ, কারো টাকা কোনো দিন ফেরত দেয় না। জানি না তোর সাথে কি হবে। তুই একটু দাঁড়া, আমি আসছি। নে মা, সকাল থেকে কাজ করে তো দাঁতে কিছু কাটিসনি। এই নে, এটুকু মুখে দে। না কাকিমা, লাগবে না, আমি ঘরে গিয়ে দুটো ফুটিয়ে নেব। সে না হয় নিস, এখন ধর তো, এগুলো খেয়ে নে। লেখার রুটি তরকারি খেয়ে টাকা নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরেই লেখার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ওর আদরের গরু সরলা মরে পড়েছিল গোয়াল ঘরে। সরলা, হ্যাঁ সরলা, চোখ খোল না, চোখ খোল না সরলা, কি হয়েছে তোর? আমার সে তুই ছাড়া আর কেউ ছিল না রে, তুইও আমায় ছেড়ে চলে গেলি। এবার এবার আমি কাকে নিয়ে থাকবো সরলা? আমার দিন কেমন করে চলবে? কিরে, তোর হাত খালি কেন? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আমার গরুটা মারা গেছে, আমার পাওনা টাকাগুলো দিয়ে দিন। টাকা? কিসের টাকা? কোন টাকা পাস তুই আমার কাছে? দুধ না নিয়ে টাকা চাইতে এসেছিস? যা যা, দূর হ। পাবো না কেন? 20 দিনে আমি আপনাকে 20 কেজি দুধ দিয়েছি, সবাই দেখেছে, সকলেই জানে। আর একটা কথা বললে মোরলের কাছে ধরে নিয়ে যাব, ঘর পুড়িয়ে গ্রাম ছাড়া করব। মোরল আমার বড় আপনার লোক। যা যা, ভাগ। কথা না বাড়িয়ে সরলা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে আসছিল। তখন এক সাধু ওকে দেখে ওর কাছে এলো। এভাবে কেঁদো না মা, শোষণকারী যতই শক্তিশালী হোক, সৃষ্টিকর্তার কাছে সে তুচ্ছ। আমার সব শেষ হয়ে গেছে সাধু বাবা, আপনি তো সবই জানেন। আমাকে সেবার না খেয়ে মরতে হবে। রাখে ওপরওয়ালা তো মারে কে? তুমি আমার সাথে চলো, আমাদের আশ্রমে একটা গাভী আছে, তুমি ওর দায়িত্ব নাও। সত্যি বলছেন সাধু বাবা? বেশ, আমার গাভীর পরের সন্তানকে আমি আশ্রমের কাছে দান করে দেব। এ তো অতি উত্তম। অন্য কারো বিপদে তবে তাকে সাহায্য করা যাবে। এসো আমার সাথে। নে, এই ঘাসগুলো খেয়ে নে। আজ থেকে তোর নাম দিলাম লালি।
তুই আমার নতুন বন্ধু। তুই চুপচাপ খেয়ে নে, আমি বরং বাতি এনে দুধ দুইয়ে নেই। হায় হায়, এ কি হবে? এমন পাতলা দুধ যে খেয়েও নিতে চাইবে না। এবার আমি কি করব? সাধু বাবার দিয়ে দান তো ফিরিয়েও দিতে পারবো না, কিন্তু দুধ না বিক্রি করলে আমার দিন চলবে কেমন করে? আমি খাবো কি? আর এই লালিকেই বা কি খেতে দেব? আমি বরং এই দুধগুলো নিয়ে সাধু বাবার কাছে যাই। কি রে মা, দুধ ভর্তি বালতি নিয়ে তুই আবার এতটা পথ এলি? আবার কি কিছু হয়েছে? সাধু বাবা, এই গরুর দুধ তো এত পাতলা, একদম পানির মতো। এত পাতলা দুধ তো কেউ নেবে না। উল্টো দুধে পানি মেশানোর কথা বলে ওরা আমার বদনাম করবে। আমি এখন কি করব সাধু বাবা? কি বললি মা? দুধ পানির মতো পাতলা? তবে তো ভারী মজা। তুই এই দুধে মাছের চাষ কর, ভালো ফল পাবি। আপনিও আমায় বিদ্রুপ করছেন সাধু বাবা? না রে মা, আমি সত্যি বলছি। আর এই দুধের পাত্রে মাছ চাষ তোর ভাগ্য ফেরাবে। লেখা সেদিন পুকুরে স্নান করে আঁচলে থেকে কিছু মাছ নিয়ে এলো। আর একটা বড় পাত্রে দুধ ঢেলে মাছগুলো সেই পাত্রে রাখলো। লেখা লালিকে খাবার দিল। মাছের পাত্রটি দেখে লেখা তো খুব অবাক হলো। আরে বাপরে, এত বড় বড় মাছ! সাধু বাবা তো ঠিকই বলেছিল। আমি বরং সময় নষ্ট না করে মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি। তুই মাছ নিয়ে কেন বাজারে এসেছিস জানিস না? এই গ্রামে আমি একমাত্র মাছের বেচাকেনা করি। ভালো চাষ তো এখন এখান থেকে চলে যা, নয়তো তোর সাথে খুব খারাপ হবে। কেন? বাজার তো সবার। আমি কেন এখানে আমার চাষ করা মাছ বিক্রি করতে পারবো না? হ্যাঁ, সবসময় আপনাদের অন্যায়ের কাছে আমি মাথা নত করব? তুই চলে যা লেখা, নয়তো তোর একটা মাছও কেউ কিনবে না। বেশ তো, দেখি কি হয়। লেখা অনেকক্ষণ ধরে বসে রইল, কিন্তু কেউই মাছ কিনতে এলো না। এদিকে বেলা হয়ে যাচ্ছিল। মাছগুলো না বিক্রি করলে সব পচে যাবে। জলে বাস করে কুমিরের সাথে লড়াই করে কোনো লাভ নেই। আমি বরং গ্রামে গ্রামে ঘুরে মাছ বিক্রি করব। দুদিনের যোগী এসেছে মোহনলালের সাথে পাল্লা দিতে। এমন ঝামা ঘষে দিয়েছি না, মাছ বেচার স্বাদ ঘুচে গেছে। অল্প দামে লেখা গ্রাম ঘুরে ঘুরে মাছ বিক্রি করতে শুরু করলো। ওর অনেক বেশি বিক্রি হলো। প্রতিদিন সকালে ও অনেক মাছ পেত। এইভাবে দিন চলতে চলতে লেখা বেশ ধনী হয়ে গেল। সাধু বাবা, এই যে বলেছিলাম না লালির প্রথম বাচ্চা হলে ওটা আমি আশ্রমে দান করব, নিন সাধু বাবা, নিন। তোমাকে ধন্যবাদ লেখা। নিজের চেষ্টায় আজ তুমি অনেক কিছু করেছো। আশীর্বাদ করি তুমি আরো বড় হও। দাঁড়ান সাধু বাবা, একটু দাঁড়ান। কোন চোরের দান গ্রহণ করে আপনার পবিত্র আশ্রমের মানহানি করবেন না। চোর মানে কাকে চোর বলছো মোহনলাল? এই মেয়েটা, এই লেখা একটা চোর সাধু বাবা। তাই নাকি? তা আপনার কি চুরি করেছি? বরং আপনার চরিত্র সকলের জানা। একদম চুপ কর লেখা, চোরের মায়ের বড় গলা। আমি আবার বলছি সাধু বাবা, এই মেয়েটা একটা চোর। ওর না আছে কোনো পুকুর আর না আছে কোনো ঘের, কারো থেকেও মাছও কেনে না। তাহলে ও যে এত মাছ বিক্রি করে বড়লোক হলো, এত মাছও কোথায় পায়?
আমরা তো আর কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। চুপ করো মোহনলাল, কারো সম্পর্কে না জেনে কথা বলাও পাপ। লেখা ওর গোয়াল ঘরের এক কোণে ছোট্ট মাছের ঘের করেছে, ওখান থেকেই টাটকা মাছ বিক্রি করে, আর ওকে মাছ চাষের পরামর্শ দিয়েছি আমি। ছোট্ট ঘেরে এত মাছ? আমি আজই মোড়লের কাছে ওর নামে বিচার দেব, আর ওর সাথে হাত মেলানোর জন্য আপনাকেও দেখে নেব। শান্ত হও, মোড়লের নাম ভাঙিয়ে আর কত মিথ্যা বলবে? কাল তো আশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী, মোড়ল মশাই আসবেন, তখন না হয় তোমার ব্যাপারে আমি বলবো। না 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 না, ক্ষমা করবেন সাধু বাবা, আমি আর কারো সম্পর্কে কিচ্ছু বলবো না, আমি এখনই চলে যাচ্ছি। ও সাধু বাবা, আমি বলছিলাম যে কাল আমার চাষ করা মাছ দিয়ে গ্রামের সকলেই আশ্রমে পাত পেরে খেয়ে যাবে। আর চলি সাধু বাবা। যাও, সাবধানে থেকো, বিধাতা তোমাকে 2 হাত ভরে দিয়েছেন, এবার সুন্দর করে জীবন কাটাও। হ্যাঁ সাধু বাবা, গোয়ালিনী লেখার মাছ চাষ যেন এক অবাক বিষয়। আর চলি, কাল আবার আসবো। কেয়া আর কলি হলো সৎ বোন। কেয়া যেমন সংসারী আর গোছানো, কলি ততটাই অগোছালো আর ছটফটে। কলি, আয় কলি, কোথায় গেলি রে বোন? কলি, কোথায় যে গেল মেয়েটা? বেলা যে গড়িয়ে গেল, রোজ রোজ ওকে খুঁজতে গিয়ে আমার যে ঘাম ছুটে যায়। ও বিধাতা, তুমি আমার ছোট বোনটাকে তো একটু বুদ্ধিও দিতে পারো। কেয়া এদিক ওদিক কলিকে খুঁজতে শুরু করলো। তখন জীবনের সাথে কেয়ার দেখা হলো। ও কেয়া, তোকে দেখতে পেয়ে ভালোই হলো রে মা, আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। কেন গো কাকা, কিছু হয়েছে? আমার জমিতে এবছর ভাবছি লাউয়ের চাষ করব। তা তুই যদি লাউয়ের চারাগুলো আমার জমিতে বসিয়ে দিস তাহলে খুব ভালো হয়। 80টা লাউ গাছ বসানোর জন্য আমি তোকে পুরো 200 টাকা দেব। ঠিক আছে কাকা, তাই হবে। তোমার জমিতে কবে যেতে হবে? কাল সকালেই চলে আয়। তুই লাউ চারা বসালে তবেই না আমি লাউয়ের মাচা দেব। ঠিক আছে কাকা, এখন আমি চলি তাহলে। তাই ভর দুপুরে কোথায় চললি রে মা? কলিটাকে খুঁজছি, কোথায় যে যায়। যা খুঁজে দেখ, ওকে খুঁজে পাওয়া যায় কিনা। ওকে খুঁজে পাওয়া কি এত সহজ? যা দস্যি মেয়ে, বাপরে বাপ। তুই যা কেয়া, খুঁজে দেখ। নতুন একটা কাজ পাওয়ার আশায় কেয়া বড্ড খুশি হয়, কিন্তু কলিকে দেখতে না পেয়ে সে চিন্তায় পড়ে যায়। ওদিকে কলি ওদের পচা পুকুরটা সাফ করছিল। বাপরে বাপ, কত জন্মে জঞ্জাল যে পুকুরটাই জমে আছে কে জানি। কতদিন মাছ খাই না, ছোট দুটো মাছ পেতাম, বুবুকে নিয়ে মজা করে খেতাম। উলি বলি কলি, পচা পুকুরের জঞ্জাল সাফ করে দিলি। উলি বলি কলি, পচা পুকুরের জঞ্জাল সাফ করে মলি। তবে রে হতভাগা, আমায় নিয়ে মজা করে হচ্ছে? হ্যাঁ, আজ যদি এই পচা পুকুরের পাকে তোকে না জমিয়েছি। কলি খেপে গেছে, ওমাগো পালাই। বাদর ছেলে একটা, আমি বরং আমার কাজ করি। ইস, যদি একটা মাছ পাই তবে বুবু কত খুশি হবে। রনি, কি হয়েছে তোমার? এমন ছুটে যাচ্ছ কোথায়? হাঁপাচ্ছ কেন? আর বলবো না কে বুবু, কলি বুবু। কলি? কোথায় কলি? আমি তো ওকেই খুঁজছিলাম। ওই পচা পুকুরে, আমি এখন যাই। পচা পুকুরে কলি কি করছে? দেখি তো কি। কলি তখনও কোনো মাছ পায়নি। কেয়া গেল পচা পুকুরে। কি হচ্ছেটা কি সব? তোর কি কোনোদিনও বুদ্ধি শুদ্ধি হবে না? আয়, উঠে আয় বলছি। পুকুরে জঞ্জালের সাথে হয়তো কোনো মাছ পাবো, সেই আশাতেই তো পুকুরে নেমেছি। কিন্তু দেখো না বুবু, একটাও মাছ খুঁজে পেলাম না। তবে পাবোই, আর একটু দেখি না। না, ওর বলছি, এই পচা পুকুরে তোকে মাছ খুঁজতে হবে না। আমি কাল হাট থেকে তোর জন্য বেশ কয়েক টুকরো কাটা পোনা নিয়ে আসবো। এখন উঠে আয় বলছি। সত্যি বলছিস বুবু? কতদিন মাছ খাইনি, খুব খিদেও পেয়েছে।
যা আগে নদী থেকে ভালো করে গোসল করে আয়, আমি বাড়ি গিয়ে ভাত বাড়ছি। পরদিন এসেছিস মা? যা জমিতে সব গাছগুলো বসিয়ে দে দেখি। কিন্তু চাচা, এই জমিতে কি লাউ ভালো জন্মাবে? জমিটা তো খুব খড়খড়ে, একটু নরম জমিতে লাউ ভালো জন্মে। ওসব তোকে ভাবতে হবে না, তুই গাছগুলো পুঁতে দে। এবার বাজারের সকলে আমার জমির লাউ খাবে। লাউ কেমন করে ফলাতে হয় তা এবার আমি দেখিয়ে দেব। কিয়া কোনো কথা না বলে লাউ গাছগুলো যত্ন করে মাটিতে পুঁতে দিল। সব গাছ লাগানো শেষ হয়েছে কাকা, এবার আমার টাকাটা দাও, হাট করে ঘরে ফিরবো। তাই গাছ দুটো ফেলে রাখলি কেন? এগুলো তো লাগানোর জায়গা নেই কাকা, তাছাড়া গাছের পাতাগুলো কেমন হলদে হয়ে গেছে, হয়তো বাঁচবে না। নতুন জমিতে গাছ মরে যাওয়া কি ভালো কথা? তা তো ঠিকই বলেছিস। এই নে তোর টাকা, গাছ দুটো তুই নিয়ে যা, লাউ হলে খাস। বাজারে যা লাউয়ের দাম, কিনে তো খেতে পারিস না। আবার শুনেছি লাউ পাতা ভর্তা তাকে দারুণ খেতে। লাউ গাছ লাগাবো? আমাদের সে জমি কোথায় বলো কাকা? তবে তুমি ঠিকই বলেছো, এই কচি লাউ গাছ দুটোর পাতা ভর্তা করে খাওয়া যাবে। তোমায় ধন্যবাদ কাকা, চলি আমি। টাকা আর লাউ গাছ নিয়ে কিয়া গেল বাজারে। জলের দরে মাছ নিয়ে যাও, একদম টাটকা মাছ, উড়িয়ে গেলে আর পাবে না। একটা গোটা মাছ নিলে বুড়ো দেব বিনামূল্যে। ও কাকা, কাটা পোনার লেজটা দাও না, কত টাকা হলো একটু দেখো তো। 700 গ্রাম আছে রে মা, একদম তাজা রুই, নিয়ে নে। তুই বরং 80 টাকায় দিস, যা। ও কাকা, একটু কমে দাও না। একদম বাপু, এর কমে পারবো না। তাহলে সাথে একটা মুড়োও দাও, আমি তোমায় 80 টাকাই দিচ্ছি। বুড়োর জন্য 5 টাকা বেশি লাগবে। আচ্ছা দাও। মাছ আর চাল নিয়ে কিয়া খুশি মনে বাড়ি ফিরছিল। ওদিকে কলি তখন রান্না করছিল। ডাল ভাত দুটোই রান্না হয়ে গেছে, এবার বুবু এলে ছটপট মাছের ঝোল করে তবেই পেট পুরে ভাত খাবো। আচ্ছা, মাছ ভাজা বেশি মজা নাকি মাছের ঝোল? বুবুকে বলবো দুটোই রাখতে, বুবু মাছ নিয়ে আসবে তো। এই যে কি করছিস তুই রান্নাঘরে? ওঠ ওঠ বলছি, তোকে কতবার বলেছি তুই রান্নাঘরে আসবি না। আগুনের আঁচে তোর গায়ের রং তেতে পুড়ে গেলে ভালো কোনো ঘরে তোর বিয়েও দিতে পারবো না। মাছ খেতে চেয়েছি বলে একেবারে বাড়ির বাইরে পাঠিয়ে দেওয়ার মতলব করছিস নাকি বুবু? আমার সাফ কথা, আমি তোকে আর এবারে ছেড়ে কোথাও যাবো না। সে হয়েছে, এ কি রে, ভাত ডাল সব রেঁধে ফেলেছিস? হ্যাঁ বুবু, তুই মাছ আনিসনি? এই দেখ, রুই মাছের মস্ত লেজ, এখান থেকে বেশ কয়েক টুকরো মাছ পাওয়া যাবে। একটা মুড়ো নিয়ে এলাম, এই লাউ পাতাগুলো দিয়ে মুড়ো দিয়ে রাখবো। এত ছোট্ট দুটো গাছ? না না বুবু, তুই বরং মুড়োর ঝোল কর, আমি বরং গাছগুলোকে লাগিয়ে দিই। কোথায় লাগাবি জানিস? লাউ গাছের কতটা জায়গা প্রয়োজন সে আমি বুঝবো। আমাদের পচা পুকুরে গাছ দুটো লাগিয়ে দিব, পানি দেওয়ার কোনো ঝামেলা নেই, জায়গাও কম, সময় মতো লাউ পাতা তুলে বিক্রি করব। ধুর, তাই কখনো হয়? খুব হয়। তুই মাছের ব্যবস্থা কর বুবু, আমি লাউ গাছের ব্যবস্থা করে আসছি। আজ তো পাগলি একটা মেয়ে, কখন যে মাথায় কি যাবে। কলি পুকুরের দুই ধারে সুন্দর করে লাউ গাছগুলো পুঁতে দিল। আমাদের লাউ গাছ, এই লাউ গাছই যেন আমাদের সব দুঃখ দূর করে দেয়। হায় হায়, আকাশে যে মেঘ করেছে, বৃষ্টি এলো বুঝি। কয়েকদিন পর। কি রে, কখন থেকে খেতে ডাকছি, চল খাবি আয়। কি রেঁধেছো বুবু? আজ শুধু ধোয়া ওঠা গরম ভাত, কাঁচা লঙ্কা আর নুন, এর চেয়ে বেশি কিছু নেই রে বোন।
চল ভালো করে মেখে দেব, মজা করে খাবি। না না বুবু, আমি নুন লঙ্কা দিয়ে ভাত খাবো না, আমি মাছ তরকারি চাই। অমন জেদ করে না, আজকের মতো খেয়ে নে, কাল কিছু একটা উপায় বের করব। না, আমি কিছুতেই খাবো না। কলি চলে গেল। কিয়া এদিক ওদিক ওকে খুঁজতে শুরু করলো, কোথাও না পেয়ে এলো পচা পুকুরের কাছে। এত করে খুঁজলাম, কোথায় যে গেল মেয়েটা? হায় আল্লাহ, এবার আমি ওকে কোথায় পাবো বলো? আমাদের যে কেন গরিব করেছো, বোনটা তো আমার বুঝতেই চায় না। অবশ্য ওর বয়সী পাখি, ওকেই বা দোষ দিয়ে কি করবো? আরে বাপরে, পচা পুকুরে এত লাউ গাছ জন্মেছে। আমি বরং লাউগুলো তুলে বাজারে বিক্রি করে মাছ নিয়ে আসি। লাউ দিয়ে চিংড়ি মাছ রাখবো আজ। কিয়া আর দেরি না করে লাউ নিয়ে বাজারে গেল। টাটকা কচি লাউ সব একে একে বিক্রি হয়ে গেল। চিংড়ি নিয়ে কেয়া ঘরে ফিরছিল। এমন লাউ বিক্রি হলে আমাদের অবস্থাটা কিছুটা হলেও ভালো হবে। আমি যে পুকুরটা কেন ফেলে রেখেছিলাম, এতদিন লাউ চাষ করলে হয়তো আর আমাদের দিন দুঃখে কাটাতে হতো না। কি রে মা, তোর মুখ থেকে যে হাসি সরছে না, হলো কি? সবই তোমার দান গো কাকা, তোমার দেওয়া ওই লাউ গাছ দুটো পচা পুকুরে চাষ করেছি। আজ লাউ বিক্রি করে বেশ দামও পেলাম। হ্যাঁ রে, গাছগুলো বেশ ভালো জাতের, আমার খেতেও এবার বেশ লাউ ফলেছে। আমি চলি রে, লাউগুলো নিয়ে শহরে যেতে হবে। আমিও যাই কাকা, দেরি হলে আবার মাছগুলো পচে যাবে। কেয়া কড়াইয়ে চিংড়ি মাছ ভাজতে শুরু করতেই তার গন্ধে কলি এসে হাজির হলো। আরে বাপরে, আমি ঠিক জানতাম আমাদের বাড়িতেই মাছ ভাজা হচ্ছে। মাছ কোথায় পেলি বুবু? সব তো তোর জন্যই হয়েছে। পচা পুকুরে লাউ গাছগুলো তো তুই পুঁতেছিলি। জানিস কত লাউ ধরেছে? আর সারা গাছ সাদা সাদা লাউ ফুলে ভরে গেছে। এই লাউ বিক্রি করার টাকায় আমরা ভালোভাবে চলতে পারবো। আমি ওসব জানি না বুবু, আমার শুধু মাছ দিয়ে ভাত খেতে দিলেই হবে। একটা চিংড়ি ভাজা খাই না বুবু? যে কটা ইচ্ছে খা, তোর জন্যই তো সব। তুই তো আমার সোনা বোন। কি মজা কি মজা, তুই খুব ভালো রে বুবু।